রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু পল্লীতে হামলার শিকার পরিবারগুলোর প্রায় সবাই বাড়ি ফিরেছেন। ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত করে দিচ্ছে প্রশাসন। যে সকল বিষয় তাদের ক্ষতি হয়েছে সে সকল বিষয়ের তালিকা নিয়েছি। আজকের মধ্যেই সকল বিষয় তাদেরকে আমরা প্রদান করব। এনসিপির জুলাই পদযাত্রা টাঙ্গাইলে অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ। পথসভায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। চোরার শিকারীদের ঠেকানো গেলে আগামী শুমারিতে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা 150 ছাড়াবে বলছেন গবেষকরা। আবাসস্থল নিরাপদ রাখার তাগিদ। বাঘের চোরা শিকারী ধরার জন্য আমাদের কিন্তু আরো অত্যাধুনিক প্রযুক্তি শুরু করেছি। সুন্দরবনের নদী নালা এবং খালবিলগুলোতে আমাদের নিয়মিত পেট্রোলের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা ভিত্তিক আমরা অপারেশন পরিচালনা করে থাকি। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু পল্লীতে হামলার শিকার প্রায় সবগুলো পরিবারের সদস্যরা বাড়িতে ফিরেছেন। প্রশাসন জানায় হামলায় 22টি পরিবারের ঘর ক্ষতিগ্রস্ত হয়। প্রশাসনের উদ্যোগে তাদের বাড়িঘর মেরামত করে দেয়া হচ্ছে। ঘর মেরামত হয়ে গেলে বাকি সবাই ফিরবেন। সকাল থেকে গঙ্গাচড়া উপজেলার ইউএনওর উপস্থিতিতে মেরামত কাজ শুরু হয়েছে। সন্ধ্যার মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন ইউএনও। প্রশাসন জানায় বেসরকারি পলিটেকনিকের এক শিক্ষার্থী সামাজিক মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে শনিবার রাতেই গ্রেফতার হয় সে। এ সময় তার চাচার ঘরে হামলা হয়। পরদিন বিকেলে মিছিল নিয়ে এসে দুর্বৃত্তরা ওই হিন্দু পল্লীতে হামলা চালায়। 12টি বাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হামলায়। পরে সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। হামলায় জড়িতদের গ্রেফতারে কাজ শুরু হয়েছে বলেও জানায় প্রশাসন। মানুষের ভাঙচুর করে দিয়ে গেছে সেঙ্গে গাড়ি এলাকার লোক। তা মনে করেন আজকে মনে করেন টিউনো সাহেব দিছে, টিন দিছে, আজকে এগুলো ভালো করতেছে। মিস্ত্রি থেকে শুরু করি কাঠ টিন যাহা লাগে এদের মানে আবার স্বাভাবিক ভাবে ফিরে আসতে সবকিছুর অর্ডার দিয়ে গেছে। পরিবারগুলো এখন স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং তারা এই নিজেদের বাড়িতেই বসবাস করছে। একই সাথে নিরাপত্তা ব্যবস্থার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটাও গ্রহণ করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা এখন টাঙ্গাইলে। গণঅভ্যুত্থানে আহত এবং নিহতদের পরিবারের সাথে সকালে সাক্ষাৎ করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। খোঁজখবর নেন স্বজনদের। পরে শহরের শামসুল হক তরুণ এলাকা থেকে বের হয় পদযাত্রা। নিরালা মোড়ে পথসভায় বক্তব্য দেবেন নেতারা। এরই মধ্যে সভাস্থলে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মী ও সমর্থকরা। এদিকে এনসিপির কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। টাঙ্গাইলে কর্মসূচি শেষে এনসিপির জুলাই পদযাত্রার গাড়িবহর রওনা হবে গাজীপুরের উদ্দেশ্যে। সেখানে গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। পথসভার আরো খবরাখবর জানতে চাই সহকর্মী শামীম আল মামুনের কাছ থেকে। শামীম, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। পথসভা কি শুরু হয়েছে কিনা এবং সেখানকে নেতারা কি পৌঁছেছেন কিনা এবং তারা কি বলছেন, একটু সার্বিক পরিস্থিতি জানতে চাই আপনার মাধ্যমে। খন্দকার আজকে সকাল 11:30 থেকে 12:15 দিকে কিন্তু টাঙ্গাইলের যে শামসুল হক তরুণ রয়েছে সেখান থেকে এনসিপির যে পথযাত্রা সেই পথযাত্রাটি শুরু হয়েছে। আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই যে এই যে এনসিপির যে পদযাত্রা, এই পদযাত্রাটি শামসুল হক তরুণ থেকে শুরু হয়ে পুরাতন বাস স্ট্যান্ড হয়ে কিন্তু ভিক্টোরিয়া রোড দিয়ে এখন এই পদযাত্রাটি যাচ্ছে এবং এই মুহূর্তে এই পদযাত্রায় কিন্তু নেতৃত্ব দিচ্ছে যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অন্যান্য ঢাকা বিভাগীয় যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু এই এনসিপির যে পদযাত্রা সেই পদযাত্রার নেতৃত্ব দিচ্ছেন। এই পদযাত্রায় কিন্তু শহরের মাঝখান দিয়ে যেতে হচ্ছে। শহরের দুই পাশে আপনি দেখবেন যে হাজার হাজার মানুষ এবং তারা কিন্তু এনসিপি কে স্বাগত জানাচ্ছে। সবাইকে তারা বলছেন যে এই যদি আন্দোলনের সময় যদি এই ছাত্র জনতার অভ্যুত্থান না হতো তাহলে কিন্তু এই ধরনের
এই ধরনের ঘটনা এরকম একটি স্বাধীন বাংলাদেশ তারা পেত না। এবং এই মুহূর্তে এনসিপির যে পদযাত্রাটি, এই পদযাত্রাটি টাঙ্গাইল নিরালা মোড়ের কাছাকাছি চলে এসেছে এবং নিরালা মোড় থেকে নিরালা মোড়ে তারা সমাবেশ করবে এমনটি জানিয়েছেন এনসিপির নেতাকর্মীরা। শামীম, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। গাজীপুরের টঙ্গীতে স্ল্যাববিহীন ট্রেনে পড়ে নিখোঁজের ৩৭ ঘণ্টা পর উদ্ধার হয়েছে ফারিয়া তাসনিন জ্যোতির মরদেহ। ঘটনাস্থল থেকে ২ কিলোমিটার দূরে টেকবাড়ি বিল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। জ্যোতি যে ড্রেনে পড়ে নিখোঁজ হন সেটি মিশেছে টেকবাড়ি বিলে। মরদেহ উদ্ধারের পর নেওয়া হয় টঙ্গী পশ্চিম থানায়। স্বজনরা জানায় জ্যোতির বাসা মিরপুরে, তার ৮ বছর বয়সী যমজ সন্তান রয়েছে। একটি কোম্পানির সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন তিনি। কাজের সূত্রে রোববার টঙ্গীর হোসেন মার্কেটে যান জ্যোতি। রাতে ফেরার পথে হোসেন মার্কেট এলাকায় ইম্পেরিয়াল হাসপাতালের সামনে স্ল্যাববিহীন ট্রেনে পড়ে যান তিনি। এরপর আর তার খোঁজ মেলেনি। ঘটনার সময় বৃষ্টির পানিতে তলিয়েছিল সড়ক ও ড্রেন। বিশ্ব বাঘ দিবস আজ। সবশেষ শুমারির ফলাফলে সুন্দরবনে ১২৫টি বাঘের তথ্য মিলেছে। গবেষকরা বলছেন, বাঘের আবাসস্থল নিরাপদ রাখা গেলে পরবর্তী শুমারিতে এই সংখ্যা ১৫০ ছাড়িয়ে যেতে পারে। তবে তার জন্য বন্ধ করতে হবে সুন্দরবনে চোরা শিকারীদের অপতৎপরতা। জীববৈচিত্র্যের আধার, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার অংশ পড়েছে বাংলাদেশে। আর সেই বনেরই রাজা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। বনবিবি কিংবা গাজীপীর, লোককথা থেকে শুরু করে বাস্তবতা, সবখানেই যেন প্রকৃতির শৃঙ্খলার বাহক বাঘ। তবে অবাক করা বিষয়, সুন্দরবনের অতন্দ্র প্রহরী হিসেবে পরিচিত সেই বাঘই এখন বিপন্নপ্রায়। জলপথের ধার কিংবা ঝোপঝাড়, বাঘের আহার, হরিণের বিচরণের পথগুলোতে এভাবেই ফাঁদ পেতে রাখে চোরা শিকারীরা। খাদ্য সংকট দেখা দেয় রয়্যাল বেঙ্গলের। তার উপর বন ডাকাতদের আনাগোনায় সংকুচিত হচ্ছে বাঘের নিরাপদ আবাসস্থল। এছাড়া রয়্যাল বেঙ্গলের চামড়া থেকে শুরু করে কালোবাজারে বিভিন্ন অঙ্গের চাহিদা থাকায় প্রায়ই চোরা শিকারীর হাতে মারা পড়তে হয় এই প্রাণীটিকে। সুন্দরবনের যদি কোনো পশু প্রাণী যদি লোকালয়ে প্রবেশ করে, আমরা চাই সেটা সুন্দরবন ফরেস্ট বিভাগের মাধ্যমে আমরা অবমুক্ত করি। বনে কেউ ফাঁদ পাতলে আমরা জানতে পারলে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিই। গবেষকদের মতে বাঘের নিরাপত্তা নিশ্চিতে কমাতে হবে হরিণ শিকার, পাশাপাশি নিয়ন্ত্রণ করতে হবে ডাকাত আর চোরা শিকারীদের গতিবিধি। এই সার্ভেতে রিসেন্ট যেটি হলো আমাদের 25-এ যেটি আমরা জানতে পারলাম বাঘের সংখ্যা সেটি কিন্তু বেড়েছে কিন্তু আসলে আমরা মনে করছি বৃদ্ধিটা আরও বেশি হলে বোধহয় আরেকটু ভালো হতো। স্থানীয় জনগণের সম্পৃক্ততা এবং ইতিমধ্যে যত গবেষণালব্ধ উদাহরণগুলো আমরা পেয়েছি তার বাস্তবায়নের দিকে গুরুত্ব দিতে হবে। বাঘ ও বাঘের আবাসস্থল, গোটা সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিতেই ডিজিটাল মনিটরিং ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছে প্রশাসন। স্মার্ট পেট্রোল, ড্রোন, জিওট্যাগ ডেটা ব্যবহার করে প্রতিটি কোণায় বাড়ানো হয়েছে নজরদারি। বাঘের চোরা শিকারি ধরার জন্য আমাদের কিন্তু আরো অত্যাধুনিক প্রযুক্তিগুলো যেগুলো আমরা শুরু করেছি, যেমন ড্রোন এর ব্যবহার শুরু হয়েছে। সুন্দরবনের নদী, নালা এবং খালবিলগুলোতে আমাদের নিয়মিত পেট্রোলের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা ভিত্তিক আমরা অপারেশন পরিচালনা করে থাকি। এই প্রেক্ষিতে আমরা বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ সহ হরিণ এবং বাঘ ধরার ফাঁদ সহ অনেক দুষ্কৃতীকে গ্রেফতার করেছি এবং আইনের আওতায় এনেছি। তারই সুফল হিসেবে গত এক দশকে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে 19টি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের আধার এই বনে রাজত্ব রয়্যাল বেঙ্গল টাইগারের। প্রায় সুন্দরবন জুড়েই বাঘের বিচরণ। তবে বিশেষ একটি জায়গা আছে যেটি খ্যাত বাঘের বাড়ি হিসেবে। অবস্থান সুন্দরবনের গহীনের শেখের টেক এলাকায়। সেখানে প্রায় 400 বছরের পুরানো মন্দির ঘিরে বাঘের আনাগোনা। বিস্তারিত থাকছে আমার সহকর্মী শেখ আল এহসানের প্রতিবেদনে। খুলনা শহর থেকে বাঘের বাড়ি হিসেবে পরিচিত সুন্দরবনের শেখেরটেক এলাকার দূরত্ব প্রায় 85 কিলোমিটার। দাকপ উপজেলার মোজামনগর খেয়াঘাট পর্যন্ত সড়কপথ। সেখান থেকে শিবসা নদী ধরে নৌযানে সোজা দক্ষিণ দিকে শেখেরটেক। এটি দাকপের মোজামনগর খেয়াঘাট। এই নদীটি চলে গেছে সুন্দরবনের মধ্যে, গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে।
আমরা এই নদী ধরেই যাব বাঘের বাড়ি শেখেরটেক। বন বিভাগের অনুমতি নিয়ে বেলা 11:30টার দিকে নৌযানে আমরা রওনা হই বাঘের বাড়ির উদ্দেশ্যে। সাথে রয়েছেন বাঘ গণনায় প্রত্যক্ষভাবে কাজ করায় অভিজ্ঞ একজন, নিরাপত্তার জন্য আছেন বনরক্ষীরাও। সুন্দরবনের শেখেরটেকে পৌঁছাতেই নেমে আসে সন্ধ্যা। বন বিভাগের এক কর্মী জানালেন তার বাঘ দেখার অভিজ্ঞতার কথা। 3টা বাঘ, একটা বাচ্চা, মেল, ফিমেল এবং বাচ্চা দেখা গেছে। এবং আপনারা যে এখানে যে হাইটে দেখতে পারবেন বাঘের ছাপ আছে, এখানে প্রতিনিয়ত বাঘ আছে। ওয়াচ টাওয়ারের যে ফুড ট্রেলের ওখানে আছে বাঘের ছাপ আছে। রাতে শেখেরটেক ইকো ট্যুরিজম সেন্টারের ওয়াচ টাওয়ারে থাকার ইচ্ছা থাকলেও নিরাপত্তাজনিত কারণে মেলেনি অনুমতি। তাই ট্রলারে রাত কাটিয়ে পরদিন বেরিয়ে পড়লাম বাঘের বাড়ি ঘুরে দেখতে। চোখে পড়ল বাঘের পায়ের ছাপ আর গাছে নখের আঁচড়। ছাপগুলো যদি পুরাতন হতো তাহলে কিন্তু এভাবে দেখা যেত না। দেখেন যে আপনি যে একেবারে যে বড় পায়ের ছাপটা দেখা যাচ্ছে, একটা অ্যাডাল্ট বাঘ গেছে এবং তার পাশে দেখেনি যে একেবারে এটা যদি আপনি লক্ষ্য করেন এটা কিন্তু খুবই ছোট। এখানে একটা অ্যাডাল্ট মা বাঘ গিয়েছে এবং তার সাথে ছোট বাচ্চা আছে। বাঘ যেই পরিবেশে থাকে এই ধরনের পরিবেশ, বিশেষ করে টাইগার ফার্ম, তারপরে হেতাল, অনেক সময় তারপরে হচ্ছে গোলপাতা, যে এর ভিতরে খুব ভালো একটা পরিবেশ বাঘের। বাঘের বাড়িতে গিয়ে সরাসরি দেখা মেলেনি রয়্যাল বেঙ্গল টাইগারের। তবে সুন্দরবনের রাজা যে কিছুক্ষণ আগেও আশপাশে ছিল তার প্রমাণ মেলে সদ্য পড়া পায়ের ছাপ দেখে। এখান থেকে আমরা 9টার দিকে শেখেরটেক মন্দিরের কাছে গিয়েছিলাম, কিন্তু তখন আমরা এখানে কোনো বাঘের পায়ের ছাপ দেখতে পাইনি। এখন ঠিক 10টার সময় আমরা যখন এখান থেকে আবার ফিরে যাচ্ছি তখন আপনাদের দেখাই এই যে বাঘ এই পাশ দিয়ে এসে ঠিক এইভাবে পার হয়ে এই পাশে গেছে। মানে জাস্ট 1 ঘন্টার ব্যবধানে আমাদের আশেপাশেই বাঘটা ছিল এবং আমরা মনে করছি এখনো হয়তো বাঘটা আমাদের আশেপাশেই আছে। আমরা দেখা না পেলেও বন বিভাগের বসানো ক্যামেরায় নিয়মিত ধরা পড়ে রয়্যাল বেঙ্গল টাইগারের ঘোরাফেরার দৃশ্য। কখনো একা, আবার কখনো চলাচল করে দলবদ্ধভাবে। আমি আপনার গিয়েছিলাম আমাদের টহল কার্যক্রম পরিচালনার তদারকি করার জন্য। তখন আমি দেখেছি যে একটা বাঘ হরিণ শিকার করে সে খাচ্ছিল এবং দূরত্ব আপনার বেশি ছিল না। সে আমাদের দেখে জাস্ট রাস্তাটা ক্রস করে এক পাশ থেকে আরেক পাশে আমরা চলে গিয়েছে। 2018 সালে বন বিভাগের জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল 114টি, আর 2024 সালে প্রকাশিত জরিপে 125টি বাঘের অস্তিত্ব মেলার কথা বলা হয়েছে। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। কুমিল্লার বুড়িচংয়ে একটি বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক নিহতের স্বামী। গতরাতে উপজেলার রামপুর গ্রামে এই ঘটনা হয়। বুড়িচং থানার ওসি জানান, সম্প্রতি ওই বাসাটি ভাড়া নেন মীর হোসেন জাহেদা আক্তার দম্পতি। ঋণের টাকা পরিশোধ করতে না পারায় তাদের মধ্যে কলহ চলছিল। এ নিয়েই গত রাতে দুজনের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক এক পর্যায়ে থানায় খবর দেন। পরে পুলিশকে মা জাহেদা আক্তার ও মেয়ের শিশু মিশু আক্তারের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে কর্মকর্তাদের ধারণা তারা বিষ পানে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে অন্য কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মীর হোসেন সে নিজে উপস্থিত ছিল, বাসার মালিক উনি উপস্থিত ছিল। পরবর্তীতে বাসার মালিক নিচে যায়, দরজা গেট লাগানোর জন্য। সে স্যার সিঁড়ি নিচে আপডাউন করতেছে আনুমানিক 3:30-40-এর দিকে আর কি। তখন আমি নিচে নামিয়া খালি মোবাইল লইছি, লওয়াতে কিছুক্ষণের মধ্যে ধাম হয়ে উপর থেকে শব্দ হয়েছে। শব্দ হওয়ার পর দেখলাম যে টিনের চালে পড়া, তখন তো একটু অন্ধকারচ্ছন্ন, তখন সে পালাইয়া গেছে। কীটনাশকের বোতল উদ্ধার করি এবং মা এবং মেয়ে দুজনের মুখে থেকে বিভিন্ন লালা বা ফেনা জাতীয় বা বিষক্রিয়া জাতীয় এরকম আমরা দেখতে পাই। গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় ডাকাতির সময় 6 জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, সোমবার রাতে বর্মি ইউনিয়নের পিপিএস নামক পাইপ কারখানায় 9 থেকে 10 জনের একটি দল ডাকাতি করতে আসে। এর মধ্যে 6 জন কারখানার গেট টপকে ভেতরে ঢোকে। এ সময় তারা নিরাপত্তা প্রহরীকে হাত পা বেঁধে বেধড়ক পেটায়। শব্দ পেয়ে 3 তলা থেকে ডাকাতদের দেখতে পান কারখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। পরে তিনি খবর দিলে পুলিশ এসে ধাওয়া দিয়ে 6 জন ডাকাতকে আটক করে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
শহীদ মেম্বার ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পরে আমি চারদিকে ফোন দেওয়ার লোকজন পরে ডাকাতে আটকে পরে সবাই মিল্লা ধর হয়েছে, 5জন ধর হয়েছে। এলাকার লোকের 14 দোকান পিছু ঢুকছে, 20 দোকান ধরে যখন 3টা ধরা হইলো চারটা ধরে বান দিছে হাতে পাওয়া, বান দিয়া কোথায় রাখছে আর একজনের খালি মহিলাইছে। ফোন করার পর আমাদের আশেপাশে যত পুলিশের টহল ডিউটি থাকে তারা ঘটনাস্থলে যায়, আমিও যাই এবং স্থানীয় লোকজন আসার পরে ফ্যাক্টরি ঘেরাও করে রাখলে ডাকাতটা তারা পালানোর চেষ্টা করে, দেয়াল টপকে বিভিন্ন স্থানে পালায়। স্থানীয় জনগণের সহায়তা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। লক্ষ্মীপুরে পুরাতন তেওয়ারিগঞ্জ বাজারে আগুনে পুড়ে গেছে 8টি দোকান। ভোররাতে বাজারের একটি দোকানে হঠাৎ আগুনের লেলিহান দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে, এতে 8টি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ব্যবসায়ীদের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় আগুনে পুড়ে গেছে অন্তত 20টি বসতঘর। সোমবার রাত 10:30টায় একটি টিন শেডের বসতঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে, পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এদিকে জামালপুরের গোয়ালঘরে আগুন লেগে গরু ছাগলের সাথে প্রাণ গেছে এক বৃদ্ধার। সোমবার রাতে উপজেলার করইচড়া ইউনিয়নের ভেলামারি আনন্দবাজার এলাকায় এই অগ্নিকাণ্ড হয়। স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় নিহত কুলসুমের স্বামী গোয়ালঘরে মশা তাড়াতে ঘরে আগুন জ্বালিয়ে ধোয়ার ব্যবস্থা করেন। পরে সেখান থেকে আগুন লাগে। খবর পেয়ে কুলসুম গরু ও ছাগল বাঁচাতে গোয়ালঘরে প্রবেশ করেন। গরুর পায়ের নিচে পড়ে গিয়ে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় গোয়ালঘরে থাকা 2টি গরু ও 3টি ছাগলও আগুনে পুড়ে মারা যায়।